প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে অনলাইনে আমার চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতির ব্যবহারিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সমস্যা 1। তো চলো দেখি সমস্যা 1-এ কি অঙ্ক অন্তর্ভুক্ত করা হয়েছে। অঙ্কটা একবার পড়ে নেওয়া যাক। লিমা ট্রেডার্সের মজুদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যসমূহ নিম্নরূপ। 2019 সাল জানুয়ারি 1, অর্থাৎ জানুয়ারিকে সংক্ষেপে জানু বলা হচ্ছে। জানু 1 প্রারম্ভিক মজুদ একক প্রতি 10 টাকা করে 100 একক। জানু 4 ক্রয় একক প্রতি 11 টাকা করে 400 একক। জানু 6 ইস্যু 200 একক। জানু 12 ক্রয় একক প্রতি 12 টাকা করে 600 একক। জানু 18 ইস্যু 500 একক। জানু 22 ক্রয় একক প্রতি 13 টাকা করে 500 একক। জানু 25 ইস্যু 650 একক। জানু 28 সরবরাহকারীকে পণ্য ফেরত 50 একক। জানু 30 কারখানা থেকে পণ্য ফেরত 30 একক। জানু 31 ঘাটতি 20 একক। ক নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর। খ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। গ ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। এই হলো সমস্যা 1-এর অঙ্ক। তো চলো এখন আমরা এটাকে সমাধান করে দিয়ে দেখাই। সমাধান প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক নং প্রশ্নে কি বলা আছে? নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট ক্রয়ের পরিমাণটা আমরা এখানে নির্ণয় করব ছকের মাধ্যমে। তো চলো আমরা ছকটা তৈরি করে ফেলি। আমরা ছকের 3টে কলম তৈরি করেছি। একটি হলো তারিখ, একটি বিবরণ, একটি টাকা। তো আমরা এখন এখানে তারিখ অনুযায়ী ক্রয়ের পরিমাণগুলো উল্লেখ করব। তো আমরা সমস্যাটা নিয়ে আসি। সমস্যা 1 সমস্যাটা নিয়ে আসলাম এবং সমস্যা দেখে আমরা এখান থেকে তারিখ অনুযায়ী ক্রয়ের পরিমাণগুলো লিখব। তো এখানে আমরা দেখি কোন কোন তারিখে ক্রয় করা হয়েছে। জানুয়ারি 4 তারিখে ক্রয় করা হয়েছে, জানুয়ারি 12 তারিখে ক্রয় করা হয়েছে এবং জানুয়ারি 22 তারিখে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা প্রথম লিখব জানুয়ারি 4, অর্থাৎ জানু 4। আগে সালটা লিখে নেব, তারপরে জানুয়ারি 4, জানু 4। তো জানুয়ারি 4 তারিখে ক্রয় করা হয়েছে কত একক? 400 একক। কত করে? 11 টাকা করে। তাহলে আমাদের এখানে ক্রয় হলো 400 একক 11 টাকা করে, অর্থাৎ 400 গুণ 11 সমান সমান 4400 টাকা। এরপরে কত তারিখে ক্রয় করা হয়েছে? জানুয়ারি 12। তাহলে জানু 12 ক্রয় করা হয়েছে কত একক? 600 একক। কত করে? 12 টাকা করে। ক্রয় 600 একক 12 টাকা করে, অর্থাৎ 600 গুণ 12 সমান সমান হলো 7200 টাকা। এরপরে জানুয়ারি মাসের 22 তারিখে ক্রয় করা হয়েছে, অর্থাৎ জানু 22। কত একক ক্রয় করা হয়েছে? 500 একক। কত করে? 13 টাকা করে। ক্রয় 500 একক 13 টাকা করে। 500 গুণ 13 সমান সমান 6500 টাকা। ওকে, তাহলে এরপরে আর কোনো ক্রয় এখানে নাই। তাহলে এখন আমরা এই ক্রয়গুলো যোগ করব। যোগ করলে আমরা যেটি পাবো সেটি হলো মোট ক্রয়। কত টাকা? 18,100 টাকা। ওকে, আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে। এখানে তো মোট ক্রয় পেলাম, এখানে অঙ্কের ভিতরে একটু খেয়াল করে দেখতে হবে যে এখান থেকে কোনো
পণ্য ক্রয়কৃত কোনো পণ্য ফেরত দেওয়া হয়েছে কিনা। যদি ক্রয়কৃত কোনো পণ্য ফেরত দেওয়া হয়ে থাকে তাহলে মোট ক্রয় থেকে সে ফেরত বাদ দিয়ে আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা একটু অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখি। একটু অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখতে পাবে জানুয়ারি মাসের 28 তারিখে সরবরাহকারীকে পণ্য ফেরত 50 একক, অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখে 50 একক পণ্য সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পণ্যের মূল্যটা আমাদের এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তো একটা জিনিস তুমি এখানে তোমরা খেয়াল করো, যেখানে ফেরত দেওয়া হয়েছে 50 একক, কিন্তু কি দরের পণ্য, কত দরের পণ্য ফেরত দেওয়া হয়েছে সেই দর কিন্তু এখানে উল্লেখ নেই। আর এই দর যখন এখানে উল্লেখ না থাকবে তখন ধরে নিতে হবে সর্বশেষ যে দরে পণ্য ক্রয় করা হয়েছে সেই দরে ফেরত দেওয়া পণ্যের মূল্যায়ন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটি খেয়াল করতে হবে। আমি আবারও বলছি, যখন সরবরাহকারীকে যে পণ্য ফেরত দেওয়া হয়েছে তার দর যদি উল্লেখ করা না থাকে তাহলে সর্বশেষ যে দরে পণ্য ক্রয় করা হয়েছে সেই দরেই কিন্তু ফেরত দেওয়া পণ্যের মূল্যায়ন করতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। যে আমাদের ফেরত দিয়েছি কবে, জানুয়ারি 28, এখানে ফেরত দিয়েছি কত, ফেরত 50 একক 13 টাকা দরের পণ্য ফেরত দিয়েছি। 13 টাকা দরের পণ্য আমরা ফেরত, 13 টাকা দরের 50 একক পণ্য আমরা ফেরত দিয়েছি। ঠিক আছে, তাহলে 50 গুণ 13 সমান 650 টাকা। আমি আবারও বলছি, আমরা 28 তারিখে যে পণ্যটা ফেরত দিয়েছি কত দরের পণ্য ফেরত দিয়েছি তা উল্লেখ নাই। আর যখন দর উল্লেখ না থাকবে তখন সর্বশেষ যে দরে পণ্য ক্রয় করা হয়েছে সেই দরেই ফেরত দেওয়া পণ্যের মূল্যায়ন করতে হবে। তাহলে সর্বশেষ 13 টাকা দামের পণ্য ক্রয় করা হয়েছে, সর্বশেষ 13 টাকা দরের পণ্য ক্রয় করা হয়েছে, সুতরাং আমাদের ফেরত 50 একক পণ্যের মূল্যায়ন করতে হবে 13 টাকা দরে। ওকে, তাই এখানে 50কে 13 দিয়ে গুণ করা হয়েছে। ওকে, তাহলে আমরা মোট ক্রয় থেকে আমরা ফেরতটা বাদ দিলে আমরা যেটি পাবো সেটি হলো নিট ক্রয়। কত টাকা, 17,450 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছ যে কিভাবে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তো চলো এবার শুরু করা যাক খ নং প্রশ্নের সমাধান। খ, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান, অর্থাৎ আমরা এখন মাল খতিয়ান হিসাব প্রস্তুত করব এবং সেটা ফিফো পদ্ধতিতে। তবে খতিয়ান প্রস্তুত করার আগে আমরা ফিফো পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসে আগে যায়। কেউ এটাকে ফাইফো বলে। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায়, অর্থাৎ আগে আসে আগে যায়। এই কথাটা বা আগে আসে আগে যায় পদ্ধতির মূল কথাটা হলো যে রেটের মাল আগে আসবে আমরা মাল ইস্যু করার সময় সেই রেটেই আগে আমরা ইস্যু করব। আমি আবারও বলছি যে ফিফো পদ্ধতির মূল কথা হলো, ফিফো পদ্ধতি বা ফাইফো পদ্ধতির মূল কথা হলো যে রেটে মাল আগে আসবে বা আগে যে রেটে মাল আসবে মাল ইস্যু করার সময় আমরা সেই রেটেই আগে ইস্যু করব। এটি হইল ফিফো পদ্ধতির মূল কথা। তো চলো অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। তো ফিফো পদ্ধতিতে আমরা মাল খতিয়ান প্রস্তুত করব। তবে মাল খতিয়ান প্রস্তুত করার আগে খতিয়ানের উপরে হেডিংটা আমরা আগে লিখব। হেডিংয়ে আমরা প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম, তারপরে মাল খতিয়ান হিসাব, তারপরে কোন পদ্ধতিতে আমরা এটা
প্রস্তুত করছি সেই পদ্ধতি, অর্থাৎ আমরা এখানে ফিফো পদ্ধতি অনুসারে মাল কৈতেন হিসাব প্রস্তুত করছি। এরপরে আমরা বাম সাইডে মালের বিবরণ, কোড নং, বিল নং, আর ডান পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমায়েশ মাত্রা, এগুলো লিখতে হবে। যদিও এগুলো ফাঁকাই থাকে, কারণ এর সংক্রান্ত তথ্য অঙ্কে তেমন দেওয়া থাকে। এবার ছকটা কেটে ফেলি। ছকটা ভালো করে দেখো, খুব সহজ, অনেকে একটু খেয়াল করলে ভালোভাবে ছকটা তৈরি করতে পারবে। আর ছকটা সবসময় সুন্দর করে কাটার চেষ্টা করবে, তাহলে দেখতেও ভালো লাগবে। প্রথমে আমরা দুটো কলম কেটে নিলাম। কলমের একটু নামকরণ করি। প্রথমটার নাম হলো তারিখ, দ্বিতীয়টা বিবরণ। তাহলে দুটো কলম, তারিখ এবং বিবরণ দুটো কলম কাটার পরে বাকি যে অংশটা আছে সেই অংশটাকে সমান 3টে ভাগে ভাগ করতে হবে। সমান 3টে ভাগে ভাগ করতে হবে। আমরা সমান 3টে ভাগে ভাগ করে নিলাম এবং এই কলমগুলোর নামকরণ করব। প্রথমটার নাম হলো প্রাপ্তি, দ্বিতীয়টার নাম হলো ইস্যু, তৃতীয়টার নাম উদ্বৃত্ত। প্রাপ্তি এবং উদ্বৃত্তের নিচে একটা লাইন আর একটা লাইন টেনে দেব। ঠিক আছে? এবার প্রত্যেকটা কলমকে, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্তের প্রত্যেকটা কলমকে আমরা তিনটা করে কলম কাটব। প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্তের প্রত্যেকটা কলমে আমরা 3টে করে কলম কাটব। তো চলো কলমগুলো কেটে ফেলি। 3টে কেটে ফেললাম। এর ইস্যুর ক্ষেত্রেও তাই, এখানেও 3টা কেটে ফেললাম। উদ্বৃত্তের ক্ষেত্রেও তাই, এখানেও 3টা কলম তৈরি করে ফেললাম। ওকে, এবার কলমগুলোর নামকরণ করি। প্রথমটা হলো পরিমাণ, তারপর দর, তারপরে টাকা। প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা। ওকে, তাহলে আমাদের সব কাটা হয়ে গেল। আমরা এরপরে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে অঙ্কটা শুরু করার আগে আমরা সমস্যাটা এনে নিই। সমস্যা 1, এখানে সমস্যাটা নিয়ে আসলাম। আমরা সমস্যাটা দেখে আমরা কৈতেন হিসাবগুলো এখানে প্রস্তুত করব। তো প্রথমে আমরা সালটা লিখে নিই। কত? 2019। 2019। এবার তারিখ কত? জানু 1, অর্থাৎ জানুয়ারি 1। আমরা জানু 1 লিখলাম। জানু 1 তারিখে কি বলা আছে? প্রারম্ভিক মজুদ একক প্রতি 10 টাকা করে 100 একক, অর্থাৎ প্রারম্ভিক মজুদ। তাহলে বিবরণের ঘরে আমরা লিখব প্রারম্ভিক মজুদ, আর উদ্বৃত্তটা সরাসরি উদ্বৃত্তের ঘরে লিখে দেব। তাহলে কত একক উদ্বৃত্ত আছে? 100 একক। দর কত? 10 টাকা। তাহলে মোট মূল্য হবে কত? 100 গুণ 10 সমান সমান 1000 টাকা। ওকে, আমরা নিচে একটা দাগ টেনে। এরপরে কত তারিখ? জানুয়ারি 4 তারিখ। আমরা জানুয়ারি 4 তারিখ কি বলা আছে? ক্রয় একক প্রতি 11 টাকা করে 400 একক। তাহলে ক্রয় করা হয়েছে, তাহলে আমি বিবরণে লিখব ক্রয়, আর ক্রয়টা লিখব প্রাপ্তির ঘরে। তাহলে প্রাপ্ত কত একক ক্রয় করা হয়েছে? 400 একক। কত করে? 11 টাকা করে। তো দর হলো 11 টাকা। তাহলে 400 গুণ 11 সমান সমান মোট মূল্য হলো কত? 4400 টাকা। ওকে, আচ্ছা, এখন আমরা এই ক্রয়টাকে কি করব? উদ্বৃত্তের ঘরে নিয়ে যাব। অর্থাৎ ক্রয় করলে উদ্বৃত্ত পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা ক্রয়টাকে উদ্বৃত্তের ঘরে লিখব। তবে এখানে একটা লক্ষণীয় ব্যাপার, ক্রয়টাকে আমি যখন উদ্বৃত্তের ঘরে লিখতে যাব তখন জানুয়ারি 4 তারিখের আগে যে উদ্বৃত্তটা আছে, এই যে জানুয়ারি মাসের 4 তারিখের আগে যে উদ্বৃত্তটা আছে, সেই উদ্বৃত্তটা কিন্তু আগে লিখে নিতে হবে,
তারপরে ক্রয় পরিমাণ লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আগে উদ্বৃত্তটা এখানে লিখে নিই। উদ্বৃত্তটা এখানে লিখে নিলাম 100 একক, দর 10 টাকা, মোট মূল্য 1000 টাকা। তাহলে আমরা আগে উদ্বৃত্তটা লিখে নিলাম, এরপরে আমরা ক্রয়ের পরিমাণটা লিখব। ক্রয় কত? 400 একক, দর কত? 11 টাকা, মোট মূল্য 4400 টাকা। তাহলে আশা করি লেখার স্টাইলটা বুঝতে পেরেছো। তবে আমি আবারও বলি, আমি যখন ক্রয় করব, তখন ক্রয়টা যখন উদ্বৃত্তের ঘরে লিখতে যাব, আমি যখন ক্রয়টাকে উদ্বৃত্তের ঘরে লিখতে যাব, তখন আগে, অর্থাৎ জানুয়ারি মাস 4 তারিখের আগে যে উদ্বৃত্তটা আছে, সেই উদ্বৃত্তটা আগে লিখে নিতে হবে। তারপরে তার নিচে ক্রয়ের পরিমাণটা লিখতে হবে। তার নিচে যে ক্রয় করা হয়েছে, সে ক্রয়ের পরিমাণ, দর এবং টাকা লিখতে হবে। ওকে, তাহলে এর নিচে দাগ দিয়ে দিই। এরপরের কত তারিখ? জানুয়ারি 6। জানুয়ারি 6 কি বলা হচ্ছে? ইস্যু 200 একক। তাহলে 200 একক ইস্যু করা হয়েছে। তাহলে আমরা যখন এখানে এখন 200 একক ইস্যু করব, তাহলে এটা ইস্যুর ঘরে লিখবো। তবে ইস্যু করার সময় আমাদের উদ্বৃত্তের দিকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে ইস্যু করছি 200 একক, তাহলে 200 এককের মূল্য কিভাবে নির্ধারণ করব? 200 এককের মূল্য কিভাবে এখানে নির্ধারণ করব? তার কিন্তু কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির একটা হলো ফিফো পদ্ধতি। অর্থাৎ এই 200 এককের মালের মূল্য নির্ধারণ করব আমরা এখানে ফিফো পদ্ধতি অনুসারে। অর্থাৎ ফিফো পদ্ধতি বলতে কোনটা বোঝায়? যে আগে যে রেটের মালটা আসছে, অর্থাৎ যে রেটের মাল আগে আসছে, বা আগে যে রেটে মালটা আসছে, আগে যে রেটে মাল ক্রয় করা হয়েছে, সেই রেটের মাল আগে যাবে। অর্থাৎ সেই রেট দিয়ে আগে মাল ইস্যু করতে হবে। আমরা এভাবেও বলতে পারি, যে রেটের মাল আগে আসছে, আমরা মাল ইস্যু করার সময় সেই রেট দিয়ে আগে মাল ইস্যু করব। ঠিক আছে? এটাই হলো ফিফো পদ্ধতির বা ফাইফো পদ্ধতির মূল কথা। তাহলে ফাইফো পদ্ধতি বা ফিফো পদ্ধতির মূল কথা হলো, যে রেটের মাল আগে আসছে, ইস্যু করার সময় আমরা সেই রেটের মাল আগে ইস্যু করব। এটা হলো ফিফো বা ফাইফো পদ্ধতির মূল কথা। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের এখানে 200 একক ইস্যু করব, কিন্তু এখানে উদ্বৃত্তের দিকে খেয়াল করো, 2 রেটের মাল আছে। একটা হলো 10 টাকা দরের মাল, আর একটা হলো 11 টাকা দরের মাল। তাহলে আমরা আগে 10 টাকা দরের মালটা ইস্যু করব। তাহলে 10 টাকা দরের মাল কত একক আছে? 100 একক। তাহলে আমরা এখানে ইস্যুটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখানে ইস্যুর ঘরে লিখব 100 একক। কত টাকা দর? 10 টাকা। মোট মূল্য কত? 1000 টাকা। তাহলে আমরা আগে 10 টাকা দরের মাল আগে ইস্যু করে নিলাম। ঠিক আছে? 10 টাকা দরের মাল ইস্যু করছি কত? 100 একক। তাহলে আমাদের আর দরকার কত? আর 100 একক। এই 100 একক আমাদের পরবর্তী যে রেট আছে, অর্থাৎ 11 টাকা দরের যে মাল আছে, এখান থেকে ইস্যু করব। তাহলে 11 টাকা দরের মাল আছে কত? এখানে 400 একক। এখান থেকে আমরা 100 একক ইস্যু করব। তাহলে 100 একক দর কত? 11 টাকা করে। তাহলে 100 গুণ 11, তাহলে মোট মূল্য হবে 1100 টাকা। এটি হলো যে আগে যে রেটের মাল থাকবে, সেই রেটেই আগে ইস্যু করতে হবে। সেই রেটের মাল শেষ হয়ে গেলে পরবর্তী রেটে আবার ইস্যু করতে হবে। তাহলে এখানে 200 এককের মধ্যে আমরা 100 একক 10 টাকা রেটের মাল ইস্যু করলাম, আর 100 একক 11 টাকা রেটে ইস্যু করলাম। ঠিক আছে? তাহলে এরপরে আমরা উদ্বৃত্তের ঘরে লিখব। তাহলে উদ্বৃত্তের ঘরে এখন উদ্বৃত্ত কত আছে? তাহলে আমাদের এখানে 10 টাকা রেটের মাল অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের 10 টাকা রেটের মাল অলরেডি চলে গেছে, এটি এখন আর কিন্তু নাই।
তাহলে এখন আছে কত 11 টাকা রেটের মাল, কত 11 টাকা রেটের মাল, এখান থেকে 100 একক কিন্তু ইস্যু করা হয়ে গেছে। তাহলে আমার এখন আছে কত 300 একক, অর্থাৎ 400 একক থেকে আমার 11 টাকা রেটের মাল 100 একক অলরেডি ইস্যু করা হয়ে গেছে। তাহলে আমার এখন থাকলো কত 300 একক। ক্লিয়ার? কত টাকা রেট, কত দরের মাল, হলো 11 টাকা দরের মাল। মোট মূল্য কত 300 গুণ 11 সমান সমান 3300 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে ফিফো পদ্ধতিতে কিভাবে মাল ইস্যু করতে হবে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। নিচে একটা দাগ দিয়ে দিই। এরপরে জানুয়ারি 12, জানুয়ারি 12তে কি বলা আছে, ক্রয় একক প্রতি 12 টাকা করে 600 একক ক্রয়। তাহলে ক্রয় হলো, তাহলে ক্রয়টা আমরা লিখবো প্রাপ্তির ঘরে কত একক ক্রয় করা হয়েছে 600 একক। তাহলে প্রাপ্তির ঘরে আমরা লিখবো 600 একক, দর কত 12 টাকা। তাহলে আমরা দরের ঘরে লিখবো 12 টাকা। তাহলে 600 গুণ 12 মোট মূল্য দাঁড়াবে 7200 টাকা। ক্লিয়ার? তাহলে এটি আমরা এখন উদ্বৃত্তের ঘরে লিখব। তো সে আগের কথাই, আগে যেটা আগে বলেছি যে কথা সেটি এখন আবার বলছি, যে আমি যখন ক্রয়টাকে যখন উদ্বৃত্তের ঘরে লিখব, তাহলে এর আগে যে উদ্বৃত্তটা আছে সেই উদ্বৃত্তটা আগে এখানে লিখে নেব, তারপরে ক্রয়টা লিখব। তাহলে আগে উদ্বৃত্ত আছে কত 300 একক, তাহলে এখানে 300 একক লিখে নেব। দর আছে 10 টাকা, দর আছে 11 টাকা, এখানে 11 টাকাটা লিখে নিলাম। তারপরে মোট মূল্য 3300 টাকা, আমরা এখানে 3300 টাকা লিখে নিলাম। এরপরে আমরা ক্রয়ের পরিমাণটা লিখব। ক্লিয়ার? এরপরে আমরা একটা দাগ টেনে দিই। জানুয়ারি 12 গেল, এরপরে কি হলো জানুয়ারি 18। জানুয়ারি 18 কি বলছে, ইস্যু 500 একক, অর্থাৎ এখানে ইস্যু হবে কত 500 একক। তাহলে 500 একক ইস্যু করার সময় আমার আবার উদ্বৃত্ত দিকে খেয়াল করতে হবে যে আমার এখানে 500 একক কিভাবে দেওয়া যায়। তো 500 একক দিতে গেলে আমার প্রথম রেট, আগের রেট কত টাকার মাল আছে, আগের রেটে কত টাকার মাল আছে, আগের রেট হলো, অর্থাৎ প্রথম আছে 11 টাকা রেটের মাল, 11 টাকা রেটের মাল আছে 300 একক। তাহলে আমরা আগে এটা ইস্যু করবো। তাহলে 300 একক 11 টাকা করে ইস্যু করব, কত 3300 টাকা, অর্থাৎ 300 গুণ 11 সমান সমান হলো 3300 টাকা। তাহলে 300 একক ইস্যু করার পরে আমার দরকার হচ্ছে কত, আর টোটাল কত একক ইস্যু করতে হবে 500 একক। তো 300 একক ইস্যু করা হয়ে গেল, আর দরকার হলো 200 একক। তাহলে 200 একক 12 টাকা রেটের মাল ইস্যু করতে, এই 200 একক 12 টাকা রেটের মাল থেকে নিতে হবে। তাহলে আমি 200 একক রেট হলো 12, 200 গুণ 12 মোট মূল্য হলো 12 গুণ 24, অর্থাৎ 2400 টাকা। এবার উদ্বৃত্তের ঘরে আমরা লিখবো। তাহলে আমার 11 টাকা রেটের মাল কিন্তু এখন আর নাই, আমার এখন 12 টাকা রেটের মাল আছে। তাহলে 12 টাকা রেটের মাল 600 থেকে অলরেডি আমি 200 টাকা ইস্যু করে দিয়েছি। ঠিক আছে? তাহলে আমার এখানে থাকলে কত, 600 থেকে 200 ইস্যু করলে আমার এখানে থাকবে 400 একক। কত টাকা রেটের, 12 টাকা রেটের। তাহলে 400 গুণ 12 সমান সমান মোট মূল্য হলো 4800 টাকা। ওকে, এরপর আমরা নিচে একটা দাগ দিয়ে দিই। এরপরের তারিখ হলো কত, জানুয়ারি 22। জানুয়ারি 22, জানুয়ারি 22 তারিখ কি বলা হচ্ছে, ক্রয় একক প্রতি 13 টাকা দরে 500 একক। তাহলে আমরা ক্রয় করছি, তাহলে ক্রয়ের প্রাপ্তির ঘরে লিখব কত একক ক্রয় করছি 500 একক, দর কত 13 টাকা, মোট মূল্য হবে 500 গুণ 13 সমান সমান 6500 টাকা। তো এটা আমরা আবার উদ্বৃত্তের ঘরে লিখব। তো উদ্বৃত্তের ঘরে লিখতে গেলে আগের উদ্বৃত্তটা আগে লিখে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আগে যে উদ্বৃত্তটা আছে সেটা আগে লিখতে হবে, তারপর আমরা ক্রয়ের পরিমাণটা লিখব। উদ্বৃত্তটা আগে লিখে নিই, 400 একক
দর 12 টাকা, মোট মূল্য 4,800 টাকা। এবার ক্রয়টা আমরা এখানে লিখব। ক্রয় কত? 500 একক। দর কত? 13 টাকা। মোট মূল্য কত? 6,500 টাকা। অর্থাৎ 500 গুণ 13 সমান 6,500 টাকা। ওকে, আমরা নিচে একটা দাগ দিয়ে দিই। এর পরের তারিখ হচ্ছে জানুয়ারি 25, অর্থাৎ জানু 25। জানু 25-এ কি বলা আছে? ইস্যু 650 একক। আমরা 650 একক ইস্যু করব। তখন ইস্যু করার আগে আমরা দেখে নেব উদ্বৃত্তটা দেখে নেব। উদ্বৃত্ত এখানে কয় রেটের মাল আছে? 2 রেটের। একটা হলো 12 টাকা রেটের মাল আছে, প্রথমে 12 টাকা রেটের মাল আছে, পরে 13 টাকা রেটের মাল রয়েছে। তাহলে আমরা আগে 12 টাকা রেটের মালটি ইস্যু করব। তাহলে আমার দরকার হলো আমি ইস্যু করবো 650 একক। তাহলে 12 টাকার মাল রয়েছে কিন্তু 400 একক। তাহলে আমরা 12 টাকা রেটের মালটা ইস্যু করব। এখানে ইস্যু হলো 400 একক, রেট হলো 12, মোট মূল্য হলো 400 গুণ 12 সমান 4,800 টাকা। তাহলে আমার এখানে ইস্যু করতে হবে 650 একক। তাহলে 12 টাকা রেটে 400 ইস্যু করলাম। তাহলে আর পরের যে রেটটা আছে, অর্থাৎ 13 টাকার যে রেটের যে মাল আছে, এখান থেকে বাকি মালটা আমরা কিন্তু ইস্যু করবো। তাহলে বাকি মাল আর কত দরকার? 250 একক। 650 থেকে 400 একক ইস্যু করেছি। তাহলে আর বাকি কত ইস্যু করতে হবে? 250 একক ইস্যু করব। তাহলে 250 একক কত দরে ইস্যু করব? 13 টাকা দরে। অর্থাৎ এখানে 13 টাকা দরে আমরা এটাকে ইস্যু করব। 13, তাহলে 250 গুণ 13 সমান 3,250 টাকা। তাহলে আমাদের টোটাল 650 একক ইস্যু করতে হবে। 650 ইস্যু করার জন্য আমরা প্রথমে 12 টাকা রেটের মাল 400 একক ইস্যু করলাম, আর বাকি থাকে কত? 250 একক। সে 250 একক মাল 13 টাকা দরে ইস্যু করলাম। ওকে, এবার আমরা উদ্বৃত্তটা লিখব। এখানে ভালো করে খেয়াল করো, 12 টাকা রেটের মাল কিন্তু এখানে এখন আর নেই। তাহলে আছে কত টাকা রেটের মাল? 13 টাকা রেটের মাল। 13 টাকা রেটের মাল, তাও কিন্তু 500 একক আর নেই। কেন? কারণ 13 টাকা রেটের মাল থেকে 13 টাকা রেটের যে মাল আছে তার থেকে 250 একক অলরেডি ইস্যু করা হয়ে গেছে। তাহলে আমার এখানে 500 থেকে 250 বাদ গেলে কত থাকে? 250 একক। তাহলে আমার উদ্বৃত্ত আছে 250 একক। কত টাকা রেট? 13 টাকা। তাহলে 250 গুণ 13 সমান 3,250 টাকা। তাহলে আমার উদ্বৃত্ত এখন যদি বলে 25 তারিখে আমাদের উদ্বৃত্তের পজিশনটা কি, অর্থাৎ 25 তারিখে কি পরিমাণ মাল উদ্বৃত্ত আছে, তাইলে আমরা 25 তারিখে উদ্বৃত্তের ঘরে এসে আমরা ওখানে উদ্বৃত্তের ঘরে এসে এখানে দেখে আমরা বলবো যে 250 একক মাল রয়ে গেছে এবং 13 টাকা দরের মাল রয়েছে এবং তার মোট মূল্য হলো 3,250 টাকা। ওকে, এরপরে আমরা এর নিচে একটা দাগ দিয়ে দিই। এরপরে হলো কত তারিখ? 28 তারিখ, জানুয়ারি 28। জানু 28 তারিখে কি বলা আছে? সরবরাহকারীকে পণ্য ফেরত 50 একক। তাহলে এটা হলো ফেরত। জানুয়ারি 28 তারিখে সরবরাহকারীকে পণ্য ফেরত 50 একক। তাহলে আমরা এখানে বিবরণী ঘরে ফেরত লিখলাম। এবার সরবরাহকারীকে পণ্য ফেরত, এখানে যখন ফেরত কথাটা উল্লেখ থাকবে তখন ফেরত কিন্তু আমাদের ফেরত সম্পর্কে একটু বলে নিই এখানে। অর্থাৎ এখানে ফেরত কিন্তু আমরা 3 ভাবে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? সরবরাহকারীকে ফেরত, কারখানা থেকে ফেরত, আর কারখানা থেকে সরাসরি সরবরাহকারীকে ফেরত। এই 3 ভাবে কিন্তু ফেরত আমাদের সামনে আসতে পারে। তবে এই অঙ্কে আমি 2টি দেখিয়েছি, সরবরাহকারীকে পণ্য ফেরত এবং কারখানা থেকে পণ্য ফেরত।
বাকিটা আমরা পরের অঙ্কে দেখাবো। তো সরবরাহকারীকে তাহলে ফেরত, সরবরাহকারীকে পণ্য ফেরত আর কারখানা থেকে পণ্য ফেরত দুটো কিন্তু ভিন্ন জিনিস, অর্থাৎ দুটো দুভাবে বিবেচনা করতে হবে। সরবরাহকারীকে পণ্য ফেরত এটা ইস্যু হিসেবে দেখাতে হবে, আর কারখানা থেকে পণ্য ফেরত এটা প্রাপ্তি হিসেবে দেখাতে হবে। কথাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফেরত বললে সব ফেরত একই রকম ভাবে বিবেচনা করা যাবে না। তাহলে সরবরাহকারীকে ফেরত হলো সরবরাহকারীকে পণ্য ফেরত, এটাকে ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে, আর কারখানা থেকে পণ্য ফেরত এটা কিন্তু প্রাপ্তি হিসেবেই গণ্য করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করা যাক। তাহলে জানুয়ারি 28 তারিখে ফেরত হলো কি সরবরাহকারীকে পণ্য ফেরত। তাহলে আমরা এখানে বিবরণ করে ফেরত লিখলাম। তাহলে সরবরাহকারী পণ্য ফেরতটা ইস্যু হিসেবে দেখাবো। তাহলে ইস্যু হলো কত, তাহলে ইস্যু হলো কত 50 একক। এখন কথা হলো সরবরাহকে যখন আমরা পণ্য ফেরত দেব, এটাকে ইস্যু হিসেবে দেখালেও এর মূল্যায়ন কিন্তু ফিফো পদ্ধতিতে বা কোনো পদ্ধতি অনুসারে হবে না। তার কারণ আমরা যে রেটে মালটা ক্রয় করেছিলাম ঠিক সেই রেটেই আমরা কিন্তু ফেরত দেব। এখানে কিন্তু কোনো পদ্ধতি প্রয়োগ করা চলবে না। তাহলে আমরা এখানে 50 একক যে ফেরত দিয়েছি সেটা কোন মূল্যে ক্রয় করেছিলাম তা কিন্তু এখানে বলা নাই। অর্থাৎ সরবরাহকারী যে পণ্যটা, সরবরাহকারী যে 50 একক পণ্য ফেরত দিয়েছি সেটা কোন মূল্যের পণ্য বা কত দরের পণ্য সেই দর কিন্তু এখানে উল্লেখ নেই। আর এই দর যখন এখানে উল্লেখ না থাকবে তখন ধরে নিতে হবে সর্বশেষ যে দরে আমরা পণ্য ক্রয় করেছি সেই দরেই আমরা কিন্তু ফেরত দিয়েছি। তাহলে সর্বশেষ আমরা ক্রয় করেছি কত টাকা দরে, সর্বশেষ ক্রয়টা হয়েছে জানুয়ারি মাসের 22 তারিখ। সর্বশেষ ক্রয়টা হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ। জানুয়ারি মাসের 22 তারিখে আমরা কত দরে ক্রয় করেছি 13 টাকা দরে। তাহলে আমরা যে পণ্যটা ফেরত দিচ্ছি সরবরাহকারীকে তাহলে সেটা মূল্যায়ন করতে হবে 13 টাকা। তাহলে আমরা যে 50 একক পণ্য সরবরাহকারী ফেরত দিছি সেটার মূল্যায়ন করব 13 টাকা দরে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দরের ঘরে লিখবো 13। তাহলে 50 গুণ 13 সমান সমান হলো 650 টাকা। আমি আবারও বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সরবরাহকারীকে যখন আমরা পণ্য ফেরত দেব তাহলে সে কত দরের পণ্য ফেরত দিয়েছে, কত দরের পণ্য এখানে ফেরত দিচ্ছি সে দর কিন্তু এখানে উল্লেখ থাকে। কিন্তু যখন এটা দর উল্লেখ না থাকে তখন ধরে নিতে হবে সর্বশেষ যে তারিখে আমরা ক্রয় করেছি বা সর্বশেষ যে দরে আমরা ক্রয় করেছি সেই দরেই এখানে পণ্যটা ফেরত দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে সর্বশেষ 13 টাকা দরে পণ্য ক্রয় করেছি, সুতরাং আমরা ফেরত দেব 13 টাকা দরে। এই জন্য আমরা দরের ঘরে এখানে 13 টাকা দেখিয়েছি, অর্থাৎ 50 গুণ 13 সমান সমান 650 টাকা। তো আমরা পণ্য ফেরত দিলে আমাদের উদ্বৃত্ত থেকে এটা কমে যাবে। আমার 250 একক পণ্য ছিল, সেখান থেকে 50 একক আমি ফেরত দিয়েছি, তাহলে আমার উদ্বৃত্ত এখন থাকবে 200 একক। কত টাকা রেট? 13 টাকা রেটের পণ্য। তাহলে দর হলো 13 টাকা। মোট মূল্য কত হবে? 200 গুণ 13 সমান সমান 2600 টাকা। আমরা নিচে একটা দাগ দিয়ে দিই। এরপর হলো জানুয়ারি 30। জানুয়ারি 30 জানুয়ারি 30-এ কি বলা আছে? আচ্ছা লিখে নিই, জানুয়ারি 30 একটু লিখে নিই। জানুয়ারি 30 জানুয়ারি 30-এ কি বলা আছে? বলা আছে কারখানা থেকে পণ্য ফেরত। তাহলে কারখানা থেকে যে পণ্যটা ফেরত আসবে, আমি একটু আগেই বলেছি যে কারখানা থেকে যে পণ্যটা ফেরত আসবে সেটিকে প্রাপ্তি হিসেবে গণ্য করতে হবে। তাহলে আমরা এখানে লিখছি
কারখানা থেকে ফেরত। কারখানা থেকে ফেরতটাকে আমরা কি প্রাপ্তি হিসাবে দেখাবো। কত টাকা, কত একক ফেরত আসছে? 30 একক। 30 একক ফেরত। কত টাকা, কত দরের মাল ফেরত আসছে? কারখানা থেকে যে ফেরতটা আসছে, কত দরের মাল ফেরত আসছে তা কিন্তু এখানে বলা নেই। সেটা কত দরের মাল তা কিন্তু এখানে উল্লেখ নাই। তবে এক্ষেত্রে যদি দর উল্লেখ না থাকে, অর্থাৎ কারখানা থেকে যে পণ্যটা, যে 30 একক পণ্য ফেরত আসলো সেটি কত দরের মাল, সেটা এখানে কিন্তু উল্লেখ নাই। আর এটি যদি উল্লেখ না থাকে তাহলে সর্বশেষ আমরা যে দরে ইস্যু করেছি, অর্থাৎ সর্বশেষ যে দরে ইস্যু করেছি সেই দরেই এই 30 এককের মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে সর্বশেষ ইস্যু করেছি 25 তারিখে, 25 তারিখে 2 রেটের মাল ইস্যু করেছি। সর্বশেষ কোন রেটের মাল ইস্যু করেছি? সর্বশেষ 13 টাকা দরের মাল ইস্যু করেছি। অর্থাৎ আমার এই 30 এককের মূল্যায়ন করতে হবে 13 টাকা। তাহলে আমি এখানে 13টা কিভাবে পেলাম বোঝা গেল? অর্থাৎ এই 13 টাকাটা কিভাবে, অর্থাৎ দর যে 13 টাকা যে দর, এটা কিভাবে পেলাম বোঝা গেল? অর্থাৎ যখন কারখানা থেকে পণ্য ফেরত আসবে, কত টাকা দরের পণ্য ফেরত আসলো সেটা যখন উল্লেখ না থাকবে, তখন সর্বশেষ যে দরে আমরা ইস্যু করেছি সেই দরেই কারখানা থেকে ফেরত পাওয়া পণ্যের সেই দরেই মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এখানে সর্বশেষ ইস্যু করা হয়েছে 13 টাকা দরে, আমরা এই 30 একক পণ্যের মূল্যায়ন করব 13 টাকা। তাহলে 30 গুণ 13 মোট মূল্য হবে 390 টাকা। অর্থাৎ কারখানা থেকে যখন পণ্য ফেরত আসবে তখন আমাদের উদ্বৃত্তের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তাহলে আগে ছিল 200, এখন আসলো 30। তাহলে আমার টোটাল পণ্য, টোটাল পরিমাণ হবে, অর্থাৎ মোট পরিমাণ হবে কত? 230 একক। রেট হলো 13, সরি, রেট হলো 13 টাকা। রেট হলো 13 টাকা। তাহলে 230 গুণ 13 সমান সমান মোট মূল্য হলো 2990 টাকা। ওকে, আমরা এর নিচে একটা দাগ দিয়ে দিই। এরপরে জানুয়ারি 31, অর্থাৎ জানুয়ারি 31, এখানে কি হচ্ছে? ঘাটতি 20 একক। এটার ঘাটতি 20 একক। ঘাটতি, তাহলে আমাদের এটা হলো ঘাটতি। যদি এটা ঘাটতি থাকে অথবা পণ্য বিনষ্ট হয় তাহলে এটাকে ইস্যু হিসেবে দেখাতে হবে। ঘাটতি বা যদি বিনষ্ট থাকে তাহলে আমরা সেটাকে ইস্যু হিসেবে দেখাবো। তাহলে ঘাটতিটা আমরা কোন ঘরে লিখবো? ইস্যু ঘরে লিখবো। তাহলে ইস্যু করে কত একক ঘাটতি? 20 একক। তাহলে 20 একক আমরা এখানে লিখে দিলাম। মজুত পণ্যের হিসাব রক্ষণের যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারেই কিন্তু ঘাটতি বা বিনষ্ট পণ্যের মূল্যায়ন করতে হবে। তা 20 একক যে ঘাটতি হয়েছে সেই ঘাটতির মূল্যায়ন করা হবে ফিফো পদ্ধতি অনুসারে। তা যেহেতু উদ্বৃত্তের দিকে খেয়াল করে দেখো, এখানে একটাই রেট আছে, সুতরাং একটাই রেট যখন থাকবে, যে রেট আছে সেই রেটেই মূল্যায়ন করব। তাহলে এখানে আছে 13 টাকা রেটের মাল আছে, সুতরাং আমরা এটাকে 13 টাকা দরেই মূল্যায়ন করব। তাহলে 20 গুণ 13 সমান হলো 260 টাকা। তাহলে আমাদের এখানে ঘাটতি হচ্ছে 20 একক। আমাদের উদ্বৃত্তে আগে ছিল 230 একক, সেখান থেকে 20 একক ঘাটতি হয়েছে। তাহলে আমাদের এখন তাহলে উদ্বৃত্ত কমে যেয়ে দাঁড়ালো 210 একক। দর হলো 13 একক, তাহলে 210 গুণ 13 মোট হলো 2730 টাকা। তাহলে মোট মূল্য দাঁড়ালো 2730 টাকা। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করা হয়? তাহলে মাল খতিয়ান হিসাব
বিভিন্ন পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করা হয়। তার মধ্যে অন্যতম আজকের ক্লাসে যেটি দেখালাম তার ভিতরে অন্যতম যে পদ্ধতি সেটা ফিফো পদ্ধতি অনুসারে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হয় সেটা আমরা এখানে দেখালাম। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি তোমাদের বলি যে এখানে ফেরত দেখানো হয়েছে। এখানে দুই ধরনের ফেরত আছে, অর্থাৎ সব ফেরতকে কিন্তু একইভাবে বিবেচনা করলে হবে না। সরবরাহকারীকে যখন ফেরত দেওয়া হবে তখন এটাকে ইস্যু হিসেবে গণ্য করতে হবে, আর কারখানা থেকে যখন ফেরত দেওয়া হবে, কারখানা থেকে যখন ফেরত আসবে তখন এটাকে প্রাপ্তি হিসেবে গণ্য করতে হবে। আর ঘাটতি বা বিনষ্ট এটাকে ইস্যু হিসেবেই গণ্য করতে হবে। এই কথাগুলো মাথার ভিতরে একটু ধরে রাখার চেষ্টা করতে হবে, তাহলে দেখবো এই অঙ্ক অনেক সহজ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে।